প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে প্রথম পর্বে বাংলাদেশের নদ নদীসমূহের উৎস, শাখা নদী, উপনদী, এর গতিপথ এবং সেই সাথে মনে রাখার সুবিধার্থে বেশ কিছু শর্টকাট টেকনিকও আমরা জানতে পেরেছিলাম। তো আজকের শিক্ষণফল হিসেবে যে বিষয়গুলো থাকছে সেগুলো আমরা একটু দেখে নিব। আজকে আমরা শিখব মূলত নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব, সমাধানের পদক্ষেপ, যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা, পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। এই চারটি টপিক নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি নদ নদী ও জনবসতির সাথে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আলোচনায়। তো আমরা মূলত ষষ্ঠ শ্রেণী থেকে জানতে পেরেছি বা পাঠ্য বইয়ে পড়ে এসেছি পৃথিবীর সবচেয়ে আদি, প্রাচীন এবং বিখ্যাত সভ্যতাগুলো কোনো না কোনো নদীর তীরেই গড়ে উঠেছে। এর একমাত্র কারণ হলো তৎকালীন সময়ে নদী ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। নদী পথে চলতে গিয়ে কোনো রাজা, বাদশা বা কোনো মানব শ্রেণী, মানব গোষ্ঠী বা সংঘবদ্ধ গোষ্ঠী চলাফেরা করার সময় গিয়ে কোনো এলাকা যদি পছন্দ হতো বা বসবাসের উপযুক্ত মনে করলে সে জায়গায় তারা দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করতো। পরবর্তীতে আরও মানুষজন এসে সেখানে বসবাস করতে করতে বিশাল সভ্যতা গড়ে উঠেছে। তো বিশেষ করে আমরা বলতে পারি মিশরের নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। সুতরাং নদীর সাথে মানুষের সম্পর্ক কিন্তু আদিকাল থেকেই, প্রাচীনকাল থেকেই, অনেক আগে থেকেই। বিভিন্ন কারণে আমরা নদীর উপর নির্ভরশীল। তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নদী। কারণ আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বাণিজ্যের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নদী পথেই হয়। পণ্য পরিবহন কিংবা যাত্রী পরিবহনের ক্ষেত্রে নদী পথের কোনো বিকল্প নেই। সুতরাং যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বাংলাদেশে কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে প্রায় 644 কিলোমিটার পর্যন্ত নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যেই জীবন জীবিকার প্রধান উৎস হিসেবে আবার নদীপথ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি একটু পর্যবেক্ষণ করি নদীর তীরে যারা বসবাস করে তাদের পেশাগত বৈচিত্র্য, তাদের দৈনন্দিন চাহিদা পূরণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় যদি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো তারা কিন্তু কোনো না কোনোভাবে নদীর উপর নির্ভরশীল। আর সহজভাবে বললে নদীর তীরের মানুষেরা সাধারণত জেলে হয়। তারা মাছ ধরা কিংবা নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা অথবা পণ্য পরিবহন করে মাঝি হিসেবে কাজ করার জন্য তারা অত্যন্ত অনেকাংশে নদীর উপর নির্ভরশীল। সুতরাং জীবন জীবিকার উৎস হিসেবে নদীর কোনো বিকল্প নেই। অনেক মানুষ আছে আবার নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করে, পণ্য পরিবহন করে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আবার নদীর তীরে নদীর পানিকে ব্যবহার করে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কেউ কেউ শুটকির ব্যবসা করে, আবার কেউ কেউ নদীর তীরে বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে লবণাক্ত পানি হতে লবণ উৎপাদন করে বা লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে। সুতরাং জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক অত্যন্ত গভীর। মৌলিক চাহিদা পূরণের যে আমাদের যে আমিষের চাহিদা পূরণ হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নদী থেকে আসে। নদী কিন্তু আমাদের খাদ্যের উৎস। বিশেষ করে আমরা মাছ পাই, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান পেয়ে থাকি। তাছাড়া যে আমাদের কৃষিজ পণ্যগুলো কিন্তু নদীর পানিকে ব্যবহার করে উৎপাদন করা হয়। এবং এমনকি নদীতে যে পলি জমে বা বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলে পলি জমে মাটিকে উর্বর করে বলেই কিন্তু নদীর তীরে ভালো ফসল জন্মে। সুতরাং মৌলিক চাহিদা পূরণে আমরা নদ নদীর উপর বিভিন্নভাবে নির্ভরশীল। একই সাথে কৃষি বান্ধব, বিশেষ করে বলা হচ্ছে কর্ণফুলী নদীতে প্রায় 10 লক্ষ একর জমিতে কৃষির ফলন ফলানো সম্ভব হচ্ছে নদীর পানিকে ব্যবহার করে। অর্থাৎ আমরা শুধু বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য কিংবা যাতায়াতের জন্য কিংবা পণ্য পরিবহনের জন্য কিংবা বহুমুখী উদ্দেশ্যে নদীর উপর আমরা নির্ভরশীল। তাছাড়া শিল্প বান্ধব হিসেবে নদীর ভূমিকা রয়েছে। যেহেতু শিল্পে উৎপাদিত পণ্যসমূহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে হয় কিংবা আবার শিল্পজাত দ্রব্য উৎপাদনের জন্য পানি দরকার হয়, বর্জ্য পদার্থ নিষ্কাশনের
জন্য অনেক সময় নদীপথকে বা নদীকে ব্যবহার করা হয়। তো শিল্পের জন্য কিন্তু নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে পণ্য পরিবহনের জন্য, পণ্য আনা নেওয়া করার ক্ষেত্রে নদ নদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া পরিবহনের মাধ্যম হিসেবে নদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা অলরেডি বলেছি যে নদী পথেই কিন্তু পণ্য পরিবহন করা সহজ এবং অনেকটা বলতে গেলে সাশ্রয়ী। ভারতে ট্রানজিট দেওয়ার ব্যাপারেও নদীপথ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরেকটা বিষয় যদি বলি, এখানে ট্রানজিট কি জিনিস? ট্রানজিট হলো এক দেশ থেকে পণ্য পরিবহনের জন্য অন্য দেশের, বিশেষ করে অন্য দেশের স্থলপথ বা জলপথ ব্যবহার করাকে বলা হয় মূলত ট্রানজিট। তো আমাদের দেশের ভেতর দিয়ে কিন্তু ভারত পণ্য পরিবহন করে তার অন্য দেশে কিংবা তার দেশের ভিতরে নিয়ে যাচ্ছে, যার কারণে ভারতকে ট্রানজিট দেওয়া সম্ভব হয়েছে আমাদের নদী থাকার কারণেই। তো বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে, আমরা জানি বিশেষ করে চট্টগ্রামের যে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করে। বিদ্যুৎ উৎপাদনে বিশেষ করে নদীর স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন যন্ত্রের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং সেই বিদ্যুৎ আমরা ব্যবহার করছি শিল্প কারখানায়, বাড়ি ঘরে কিংবা অন্যান্য উদ্দেশ্যে। তো যাই হোক, যে আমরা আমাদের সাথে যে নদীর যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে, তারপরে কিন্তু আমরা বিভিন্ন কারণে নদীকে আমরা অসতর্কভাবে বা ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে নদীকে দূষিত করছি এবং নদীকে অনেকটা বলতে গেলে আমরা অস্তিত্ব রক্ষার জন্য হুমকি সৃষ্টি করে দিচ্ছি। তো এই অবস্থা থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের এইসব নদীকে বাঁচাতে হবে। এই জন্যই বিশেষ করে পরিবেশবাদী সংগঠনগুলো নদী বাঁচাও আন্দোলন শুরু করেছে, কারণ নদী বাঁচলেই বাঁচবে দেশ, বাঁচবে মানুষ। আর নদী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, এই জন্য নদীর কোনো বিকল্প নেই। নদী শুকিয়ে গেলে তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিশেষ করে চাষাবাদেও সমস্যা হয়, মৎস্যের উৎস চলে যাবে, মানুষের জীবন জীবিকার উৎস বন্ধ হয়ে যাবে, তাছাড়া আরও অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হবে। সেজন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কিংবা পরিবেশ রক্ষার জন্য নদীর কোনো বিকল্প নেই। আমরা জানি যে অর্থনৈতিক গুরুত্বের কথা বলতে গেলে এই যে শিল্পজাত দ্রব্য কিংবা কৃষিজাত পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ব্যবসা বাণিজ্য করছে মানুষ বা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, সেটা কিন্তু নদীর মাধ্যমেই সম্ভব হচ্ছে, কারণ নদীর মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে পণ্য পরিবহন করা যায়। এখন জানবো আমরা বাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাব, কারণ, প্রভাব এবং সমাধানের পদক্ষেপ। বাংলাদেশে কি কারণে পানির অভাব সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। অঞ্চলভেদে বলার কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গঠন এক এক রকম। আর কোন অঞ্চলে নদী আছে, কোন অঞ্চলে নদী নেই, আবার কোন অঞ্চলে নদী শুকিয়ে গেছে, আবার কোন অঞ্চলে প্রাকৃতিকভাবে হয়তো পানির ব্যবস্থা রয়েছে, সেই জন্য এক এক অঞ্চলে এক এক রকম পানির অভাব রয়েছে। তো পানির অভাবের বেশ কিছু কারণের মধ্যে রয়েছে পলির প্রভাব। আমরা জানি নদীর পানিতে কিন্তু পলি মিশ্রিত থাকে, তো দীর্ঘ বছরের পর বছর এভাবে পলি জমতে জমতে নদীর তলদেশ ভরাট হয়ে গেলে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায়, এর ফলে পানির অভাব সৃষ্টি হয়। আবার আমাদের দেশে আমরা জানি যে সরকারি অব্যবস্থাপনা কিংবা দুর্নীতির কারণে বা যারা দায়িত্বে রয়েছে তারা ঠিক মতন ঠিক সময়ে নদী খনন করে না বলেই অনেক সময় নদীতে পলি জমে ভরাট হয়ে যায়, গভীরতা কমে যায়, এর ফলে পানির অভাব সৃষ্টি হয়। অতিরিক্ত সেচ ব্যবস্থা, আমরা জানি যে নদীতে পানি থাকে, তবে নদীতে পলি জমলে পানি ধারণ ক্ষমতা কমে যায়। আবার একই সাথে যদি আমরা চাষাবাদের জন্য নদীর পানিকে অতিরিক্ত ব্যবহার করি, তখন কিন্তু পানির পরিমাণ কমে যায়, এর ফলে নদী অনেক সময় মরেও যায়। সুতরাং অতিরিক্ত পানি সেচ দিলে আমাদের ভবিষ্যতে পানির অভাব দেখা দেবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। আবার আমরা জানি আমাদের দেশের অধিকাংশ নদীর উৎস কিন্তু ভারতে। ভারত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে নদীতে বাঁধ নির্মাণ করে, আর এই বাঁধ নির্মাণের ফলে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির সংকট দেখা দেয়। অর্থাৎ যখন আমাদের পানির দরকার হয়, বিশেষ করে গ্রীষ্মকালে খরার সময়, সে সময় ভারত তাদের নদীতে বাঁধ দিয়ে রাখে।
যে কারণে উত্তরবঙ্গ খরার সম্মুখীন হয়, তখন পানির অভাব বোধ করে। আবার বর্ষাকালে সময় তারা নদীর বাঁধ খুলে দেয়, যার কারণে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত পানির স্রোতে বন্যার সৃষ্টি হয় বা বানের সৃষ্টি হয়। অতিরিক্ত পানি উত্তোলন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি প্রাকৃতিক কোনো সম্পদই কিন্তু অফুরন্ত নয় বলতে গেলে, ঠিক সেরকম পানিও কিন্তু অফুরন্ত যে তা নয়। তো পানির সদ্ব্যবহার না করলে একসময় পানির অভাব দেখা দিবে। যতটুকু প্রয়োজন ততটুকু পানি মাটির নিচ থেকে উত্তোলন করা উচিত। আমরা অনেক সময় যে প্রয়োজনের অতিরিক্ত পানি মাটির বা গভীর থেকে উত্তোলন করি বলে পানির যে লেয়ার রয়েছে মাটির নিচে বা ভূপৃষ্ঠের নিচে তা কমে যায়। এর ফলে পানির অভাব সৃষ্টি হয়, একটা সময় আর পানি পাওয়া যায় না। জলবায়ুর পরিবর্তনগত কারণে কিন্তু পানির অভাব সৃষ্টি হয়। আমরা জানি যে পৃথিবীতে বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বা অপরিকল্পিতভাবে শিল্প কারখানা নির্মিত হচ্ছে, নগরায়ন হচ্ছে, যার কারণে গাছপালা কেটে ফেলতে হচ্ছে, অথবা পুকুর, নদী, নালা, খাল, বিল ভরাট করে শহর, বন্দর, নগর গড়ে তোলা হচ্ছে, যার কারণে আমাদের জলবায়ুরও পরিবর্তন আসছে। এবং জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা জানি যে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদের সংখ্যা কমে যাচ্ছে, ফলে পানির অভাব দেখা দিচ্ছে বিভিন্ন কারণে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অলরেডি কিছুটা এখানে চলে এসেছে। শিল্পায়ন এবং নগরায়ন যদি অপরিকল্পিত হয়, বিশেষ করে নদী, খাল, বিল, পুকুর ভরাট করে শিল্পায়ন কিংবা নগরায়ন করলে তা সুদূর প্রসারী প্রভাব হলো একটা সময় দেশে পানির স্বল্পতা দেখা দিবে, যার ফলে আমরা সবাই এর দ্বারা আক্রান্ত হব। গ্রীষ্মকাল এবং শীতকালে পানির প্রবাহ স্বাভাবিকভাবে কমে যায়। তাই আমাদের উচিত পানির অভাবের এই সব কারণ থেকে উত্তরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এখন আমরা জানবো যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদী কি ভূমিকা পালন করে সে বিষয়ে। আমরা জানি, তখনও বলেছি এখনো বলছি, যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কিন্তু নদীপথ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। দেশের মোট নদীপথের দৈর্ঘ্য হচ্ছে ৯,৮৩৩ কিলোমিটার, যার মধ্যে সারা বছর নৌ চলাচল করে ৩,৮৬৫ কিলোমিটার পর্যন্ত। এর কারণ হলো বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় নদীর পানি কমে যায়, কিছু কিছু নদী শুকিয়ে যায়। আবার বর্ষাকাল আসলে প্রায় মৃত নদীগুলো পানিতে পরিপূর্ণ হয়, তখন সেই নদীতে নৌকা চলাচল করতে পারে। যার কারণে এই যে এখানে দুইটি চিত্র দেখানো হয়েছে, মোট নদীপথের দৈর্ঘ্য ৯,৮৩৩ কিলোমিটার এবং সারা বছর পানি থাকে, অর্থাৎ নদীর গভীরতা আছে বলেই পানি থাকে, এমন নদীপথের বা নৌপথের পরিমাণ হচ্ছে ৩,৮৬৫ কিলোমিটার পর্যন্ত। নৌ পরিবহন কর্তৃপক্ষ নির্মাণ করা হয়েছে বাংলাদেশে ১৯৫৮ সালে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো নৌপথে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা, পণ্য পরিবহনকে একটা সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য এই কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। BIWTA, বাংলাদেশ ইন্টারনাল ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বলা হয় এটাকে। তো জলবিদ্যুৎ কেন্দ্র আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি নদীর পানির স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু দেশে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, বিশেষ করে টারবাইন যন্ত্রকে কাজে লাগিয়ে নদীর স্রোতকে শক্তিতে রূপান্তর করা হয়। এবং তাহলে আমরা বলতে পারি নদী ও জলপ্রপাতের পানির বেগকে কাজে লাগিয়ে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে আমরা জলবিদ্যুৎ বলতে পারি। এটি নবায়নযোগ্য শক্তি, কারণ এটি পুনরায় আবার ব্যবহার করা যায়। এর উৎপাদন খরচ ও অনেক কম। চট্টগ্রামের কাপ্তাইয়ে এই ধরনের ব্যবস্থা রয়েছে এবং এই জলবিদ্যুৎ থেকে, বিশেষ করে কাপ্তাই পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা থেকে দেশের, বিশেষ করে চট্টগ্রাম শহরের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। বাণিজ্যের ক্ষেত্রে নদ নদীর কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ বাণিজ্যের প্রায় দেশে ৭৫% কিন্তু নদীপথে হয়। বর্ষাকালে মৃত নদীগুলো পানিতে টয়টম্বুর হয়ে যায় বলে এর পরিমাণটা বেড়ে যায়। ১৯৭২ সালে বাংলাদেশের শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পণ্যের বা বাণিজ্যের সম্প্রসারণের জন্য তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন মূলত নৌপথে বিভিন্ন পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে
প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ। আমরা এক কথায় বলতে পারি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে বা ন্যাচারাল রিসোর্সেস যাকে বলে। যেমন আমরা বলতে পারি মাটি, পানি, বনভূমি, খনিজ সম্পদ, সৌরশক্তি ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিজ সম্পদ, যেটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, যা ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব সম্ভব নয়, কারণ আমরা কৃষিজ পণ্য খেয়েই বা ভোগ করেই বেঁচে থাকি। তো কৃষিজ পণ্যের মধ্যে বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যে সকল কৃষিজ পণ্য সবচেয়ে বেশি হয় সেগুলোর মধ্যে আছে ধান, আলু, পাট, তারপরে আছে গম, ভুট্টা, সরিষা ইত্যাদি সহ আরও অন্যান্য কৃষিজ বা ফসল আমাদের দেশে হয়ে থাকে, এবং সবকিছুর ক্ষেত্রে কিন্তু নদীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুগত অবস্থার সঙ্গে খনিজ সম্পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মায়ানমার, নেপালের মধ্যে জলবায়ুগত বেশ তারতম্য আছে, সেটা আমরা জানি। অবশ্যই এক দেশের সাথে আরেক দেশের অবশ্যই জলবায়ুগত তারতম্য বা পার্থক্য রয়েছে। উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে নিবিড় ও বড় আকৃতির বনাঞ্চল গড়ে উঠেছে। আর এইসব অঞ্চলের মধ্যে বিশেষ করে বাংলাদেশে উল্লেখ করলে আমরা পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসবের কথা বলতে পারি। আর ঠিক তেমনি মিয়ানমারের উত্তরাঞ্চলে আবার চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে। চিরহরিত বলতে চিরসবুজ অরণ্য, যেখানে সারা বছর জুড়ে মোটামুটি গাছপালাতে পাতা থাকে। তারপর রয়েছে মৎস্য সম্পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনের আমিষের চাহিদা পূরণের অন্যতম উৎস হচ্ছে মৎস্য সম্পদ। আমরা এই মৎস্য পেয়ে থাকি কিন্তু খাল, বিল, নদী, নালা বা সমুদ্র থেকে। তো আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, সেজন্য আমাদের মৎস্য বা আমিষের অন্যতম প্রধান উৎস হচ্ছে নদীপথ। তো নদ নদী প্রবাহ বা পানির প্রবাহ, খাল, বিল, হাওর বাউড়ে যে সকল মাছ পাওয়া যায় তার আবার একটি নির্দিষ্ট অংশ বিদেশে রপ্তানি করা হয়। এর ফলে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়। খনিজ সম্পদের মধ্যে রয়েছে, আমরা জানি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা আছে, তেল, চুনাপাথর সহ আরও অন্যান্য উপাদান রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ আমাদের দৈনন্দিন চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করার সুযোগও থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে শিল্প কারখানায় এইসব খনিজ সম্পদ ব্যবহার করে আমাদের দেশের বিভিন্ন পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। সুতরাং বলা যায় যে প্রাকৃতিক সম্পদ ছাড়া আমাদের জীবন একেবারেই অসম্ভব। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বলা চলে। এই প্রাকৃতিক সম্পদ এত বেশি গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া জীবন কখনো সম্ভব না, অস্তিত্ব সম্ভব না। কারণ সূর্যের আলো জীবনের উৎস। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশে আমরা জানি সূর্য সারা বছর কিরণ দেয় বা আলো দেয়। বাংলাদেশ সহ বিশেষ করে মধ্যবর্তী অঞ্চলে, পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলগুলোতে সারা বছর সূর্যের আলো পায় বলে এখানে প্রচুর গাছপালা হয়, বৃষ্টিপাতও হয় এবং একই সাথে ফসলের উৎপাদনও ভালো হয়। এর ফলে সৌরশক্তি থেকে প্রাপ্ত শক্তি আমাদের কৃষিকাজে যেমন সহায়ক, তারপর জীবন জীবিকার বিকাশেও সহায়ক। আবার সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সুতরাং এর কোনো বিকল্প নেই। বিশেষ করে শিল্পের উন্নয়নের জন্য সৌরশক্তির বিকল্প কিছুই হতে পারে না। আমরা অনেক সময় সৌরশক্তিকে ব্যবহার করে জ্বালানি হিসেবে অনেক জ্বালানিও উৎপাদন করতে পারি। এর মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি, আমরা পড়েছি অলরেডি পানি সম্পদ ব্যবস্থাপনা। পানি যেহেতু একটি প্রাকৃতিক সম্পদ, এই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে হয়। পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ পানি দূষিত হোক আর বিশুদ্ধ হোক, দুটোই আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সৌরশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশে আমরা জানি সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্র কিন্তু এভাবে সূর্যের আলো পায় বলে বিশেষ করে আমাদের কৃষিকাজ কিংবা প্রাকৃতিক বিভিন্ন আমাদের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে ইউরোপ, আমেরিকার বিভিন্ন রাষ্ট্র কিন্তু সারা বছর সূর্যের আলো পায় না। সেই জন্য তারা যদিও বা শিল্পোন্নত রাষ্ট্র, কিন্তু তাদের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। আর দুই মেরুর নিকটবর্তী অঞ্চলের কথা তো নাই বা বললাম, সেখানে জীবন ধারণ করা আরও বেশি কঠিন।
আবার অনেক ক্ষেত্রে আমরা এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন করি, যা আমাদের শিল্প কারখানা কিংবা বাসাবাড়িতে ব্যবহার করে বিদ্যুতের চাহিদা পূরণ করি। সূর্য না হলে প্রকৃতপক্ষে, বিশেষ করে সূর্যের আলো না হলে, সূর্যের আলো ছাড়া জীবন একেবারেই সম্ভব নয়। কারণ সূর্যের আলো দিয়েই কিন্তু গাছপালা তাদের খাদ্য উৎপাদন করে, অক্সিজেন উৎপাদন করে। আবার এই সূর্যের আলো না থাকলে গাছপালা থাকবে না, গাছপালা না থাকলে পৃথিবীতে কোনো জীবনই সম্ভব হবে না। সুতরাং সৌরশক্তির কোনো বিকল্প নেই। আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সহ নানা ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করে আমরা বাংলাদেশের অনেক উন্নতি করতে পারি। তো এখন আমরা যে বিষয়টা জানব, পানি সম্পদ ব্যবস্থাপনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পানির অপচয় রোধ করে যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণের জন্য যে ব্যবস্থাপনা, তাকে পানি সম্পদ ব্যবস্থাপনা বলে। অর্থাৎ পানি সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে মূলত পানিকে যথাযথভাবে ব্যবহার করা, অপচয় রোধ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার একটা পদ্ধতি, একটা ব্যবস্থাপনা। তো এর মূল উদ্দেশ্য মূলত তিনটি। একটি হচ্ছে পানির অপচয় রোধ করা, আরেকটি হচ্ছে পানির সদ্ব্যবহার নিশ্চিত করা, আর ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণ করা। বাংলাদেশে পানি ও খাদ্য নিরাপত্তায় বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা হুড় হুড় করে বাড়তে বাড়তে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এই দ্বিগুণ বা বেড়ে যাওয়া জনগোষ্ঠীর জন্য খাদ্য সেই পরিমাণে দরকার ছিল। তো সেই হিসেবে বাংলাদেশের তৎকালীন সময়ে সরকার বা এখনকার সরকার বা বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশে খাদ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং দ্বিগুণ বৃদ্ধি পাওয়া জনগোষ্ঠীর জন্য প্রায় 3 গুণ খাদ্য উৎপাদন করা সম্ভব হয়েছে, যার ফলে এদেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। তাই ভবিষ্যতের জন্য এই পানি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া খাদ্য উৎপাদন করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যেহেতু পানি প্রাকৃতিক সম্পদ, এই পানি সম্পদ রক্ষার জন্য কিন্তু আমাদের বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি সংরক্ষণ করতে গেলে অবশ্যই প্রথমে পরিবেশ সংরক্ষণ করতে হবে। পরিবেশ সংরক্ষণ করতে হবে, পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নদ নদী সংরক্ষণ করতে হবে। নদ নদীর নাব্যতা সংকট দূর করা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে নাব্যতা বিষয়টা কি বলি, পানির প্রবাহ টিকিয়ে রাখাই হচ্ছে মূলত নাব্যতা। অর্থাৎ নদীতে যখন পানির স্রোত বিদ্যমান থাকে তখন সেটাকে বলা হচ্ছে নাব্যতা। তো শুষ্ক শীতের মৌসুমে আমরা জানি যে অনেকটাই বলতে গেলে পানির কমে যায়, তবে অবশ্যই এই সময়ে কিন্তু আমাদের পানির সংকট থাকলে সেটা দূর করতে হবে। আচ্ছা, এখন আমরা জানব বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় যে সকল উদ্যোগ দরকার সেই সব বিষয় সম্পর্কে। তো পানি সম্পদ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশকে সংরক্ষণ করতে হবে, কারণ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নদ নদী, খালবিল, পুকুর। তো কাজেই এইসব সংরক্ষণ করা না গেলে পানি সংরক্ষণ করা সম্ভব নয়। তো সুতরাং পরিবেশ সংরক্ষণ করতে হবে। পরিবেশ সংরক্ষণ করতে পারলেই পানি সম্পদ রক্ষা করা সম্ভব হবে। আর পানি সম্পদ রক্ষা করতে পারলে ভবিষ্যতে আমাদের জীবন কঠিন হবে না। পানির সদ্ব্যবহার নিশ্চিত করা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি, অনেকে হয়তো মনে করতে পারি পানি একটি প্রাকৃতিক সম্পদ, অফুরন্ত সম্পদ। অফুরন্ত সম্পদ বলে কোনো কথা নেই। তো সুতরাং যথাযথভাবে পানির ব্যবস্থাপনার মাধ্যমে পানির সদ্ব্যবহার নিশ্চিত করতে পারলে ভবিষ্যতের জন্য আমাদের পানির অভাব হবে না। নদ নদীর নাব্যতা সংকট দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাব্যতা কি জিনিস সে বিষয়টা বলি আগে। নাব্যতা হচ্ছে নদীতে পানির প্রবাহ বিদ্যমান থাকা। নদীতে পানির প্রবাহ থাকা। কোনো নদী যদি শুকিয়ে যায় তার মানে হচ্ছে নদীর নাব্যতা সংকট দেখা দিয়েছে। সুতরাং নদ নদীর নাব্যতা সংকট দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে পলি জমে নদী ভরাট হয়ে গেলে অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নদ নদী ভরাট করলে, পুকুর খালবিল ভরাট করে ফেললে সেটা অবশ্যই দেশের জন্য ক্ষতিকর বিষয়। সুতরাং নদ নদীর নাব্যতা সংকট টিকিয়ে রাখার জন্য নিয়মিত পলি খনন করাও অত্যন্ত
গুরুত্বপূর্ণ। বিশেষ করে নদীর গভীরতা বৃদ্ধি করা, পরিকল্পিতভাবে নদী থেকে বালি উত্তোলন বন্ধ করা, এসব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযোগ খাল ও রিজার্ভার খাল খনন করা। আমরা জানি বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে যায়, তো বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে গেলেও বছরের অন্যান্য সময়ে কিন্তু পানির যথেষ্ট অভাব দেখা যায়। তো বছরের অন্যান্য সময় যাতে পানির অভাব না থাকে সেজন্য সংযোগ খাল নির্মাণ করতে হবে এবং রিজার্ভার খনন করে পানি সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। আর আমরা জানি পানি মাত্রেই যে ব্যবহার উপযোগী তা কিন্তু না, সব পানি কিন্তু ব্যবহার উপযোগী নয়, বিশেষ করে পানির উপযোগী নয় কিংবা চাষাবাদের জন্য উপযুক্ত নয়। অনেক পানিতে, বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলের নদ নদীগুলোতে কিন্তু পানি লবণাক্ত থাকে। তো এই লবণাক্ত পানি পানও করা যায় না, আবার চাষাবাদে ব্যবহারও করা যায় না। সুতরাং পানির লবণাক্ততা দূর করতে হবে, এর ফলে ফসল উৎপাদন করাটা সম্ভব হবে এবং ফসলের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। নদী ভাঙন রোধ করা। আমরা জানি নদী ভাঙন এর ফলে কিন্তু নদীর তলদেশ ভরাট হয়ে যায়। নদীর তলদেশ ভরাট হয়ে গেলে নদীর পানির ধারণ ক্ষমতা কমে যায়, এর ফলে পানির অভাব সৃষ্টি হয়। সুতরাং নদী ভাঙন রোধ করতে হবে যাতে নদীর তলদেশ ভরাট হয়ে না যায়। পরিমিত সার কীটনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা জানি সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পানিকে দূষিত করে তোলে, আর পানিতে থাকা বিশেষ করে মৎস্য সম্পদ তাদের বংশবিস্তার করতে পারে না। অনেক মৎস্য সম্পদ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করার কারণে। আমরা যখন কোনো জমিতে, বিশেষ করে কৃষি বা আবাদি জমিতে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করি, বৃষ্টির পানির সাথে মিশে এই পানি নদীর পানিতে গিয়ে বা পুকুরের পানিতে মিশে, এর ফলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সার এবং কীটনাশক পরিমিতভাবে ব্যবহার করলে পানি ব্যবহার উপযোগী হিসেবে আমরা সংরক্ষণ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা জানি এখনকার সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির ফলে অনেক শিল্প কারখানা গড়ে উঠছে এবং অনেক প্রযুক্তিকে আমরা পরিবেশের বিরুদ্ধেও ব্যবহার করছি। সুতরাং যা কিছু পরিবেশের জন্য ক্ষতিকর সেই সব প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি বা কৌশলসমূহ ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। তো আসুন আমরা এবার এই সবগুলো বিষয়কে আমরা একটা মোটামুটি এই পয়েন্টগুলোকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটি ছন্দের আকারে এক বাক্যে দুটো লাইন মুখস্থ রাখবো আমরা। তো লবণের নাব্যতায় বিজ্ঞানের সার, খাল রক্ষণে ভাঙনের সদ্ব্যবহার। আমরা এই সেন্টেন্সটি মনে রাখলে আমরা সবগুলো পয়েন্ট এখানে মনে রাখতে পারবো। ঠিক আছে? তো এখানে মূলত লবণের বলতে লবণাক্ততা দূর করা, নাব্যতা অর্থাৎ নাব্যতা সংকট দূর করা, বিজ্ঞানের যথাযথ ব্যবহারের বিষয়টি রয়েছে, সার ও কীটনাশক ব্যবহারের কথা বলা হচ্ছে, খাল খনন ও রিজার্ভার খাল সংরক্ষণ ও রিজার্ভার খনন করার বিষয়টি রয়েছে, আবার নদী ভাঙন রোধ করার বিষয়টি এবং পানির সদ্ব্যবহার নিশ্চিত করা। এই সেন্টেন্সটিকে মনে রাখতে পারলে আমরা আশা করছি এই পয়েন্টগুলোকে মনে রাখতে পারবো। তো আজকে অতটুকু পর্যন্ত, বাকি অংশটুকু আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।